সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আজকের এই সামরিক পরিস্থিতি বিশ্লেষণে আমরা গত 12 ঘণ্টায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনাকে একত্রে তুলে ধরছি যা শুধু ইউক্রেন যুদ্ধের গতিপথই নয়, বরং বৈশ্বিক রাজনীতি, কূটনীতি, শক্তির ভারসাম্য এবং ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের দিকনির্দেশক হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে 2025 সালের 20 ডিসেম্বরকে কেন্দ্র করে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনা শুরু হতে যাচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাধান, রাশিয়ার অবস্থান, ইউরোপীয় দেশগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই আলোচনাগুলোর কেন্দ্রে রয়েছে ইউক্রেন সংঘাতের অগ্রগতি, শান্তির সম্ভাবনা এবং সেই শান্তি কিভাবে বাস্তবায়িত হবে তার শর্তাবলী। মার্কিন সূত্রগুলো বলছে যে অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও অনেক জায়গায় মতপার্থক্য রয়ে গেছে এবং এই আলোচনার মাধ্যমে কোনো পক্ষের ওপর জোর করে কোনো চুক্তি চাপিয়ে দেওয়া হবে না, বরং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সমাধান খোঁজা হবে। এই প্রেক্ষাপটে মিয়ামিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাশিয়ান প্রতিনিধিরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং ধারণা করা হচ্ছে বার্লিন সামিটে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে আলোচনা হয়েছিল তার সব দিক এখানে আবারও বিশ্লেষণ করা হবে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যে বক্তব্য দিয়েছেন তা ইউক্রেন যুদ্ধের বাস্তবতা আরও স্পষ্ট করে দেয়। তিনি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে এবং এই তথ্য শুধু সামরিক ময়দানের অবস্থান নয়, বরং কৌশলগত ঝুঁকি, সম্ভাব্য রুশ আক্রমণের ভবিষ্যৎ দিক এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও। রুবিওর বক্তব্যের গভীরে গেলে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি অত্যন্ত কঠিন। 2026 সালেও রাশিয়া আক্রমণাত্মক অভিযান চালিয়ে যেতে পারে এবং যদি ইউক্রেন মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনা গ্রহণ না করে তাহলে দেশটির সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ন্যাটোতে স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ হুইটেকার যে মন্তব্য করেছেন তা এই সংঘাতের আর্থিক ও মানবিক ব্যয়কে নগ্নভাবে সামনে নিয়ে আসে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার সময়ের অপচয় এবং অত্যন্ত ব্যয়বহুল। শান্তি সবার জন্য সেরা পথ। রাশিয়াও এই যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে এবং এই হত্যাযজ্ঞ বন্ধ হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ও তার টিম যুদ্ধ থামাতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে 2025 সালের শেষ নাগাদ যদি রাশিয়ার শর্ত মেনে নেওয়া না হয় তাহলে ইউক্রেনকে 2026 সালেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই কূটনৈতিক চাপের মধ্যেই ইউক্রেনের ভেতরের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ওডেসা রেনি সেতুতে গোলাবর্ষণ হলে ইউক্রেনের প্রায় 60% জ্বালানি আমদানি বন্ধ হয়ে যেতে পারে, কারণ ডানিউব বন্দরগুলো ইউক্রেনের জন্য জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ। মায়াক এলাকায় অবস্থিত এই সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেলে ইজমাইল থেকে ওডেসা অঞ্চলের বাকি অংশে পৌঁছানোর একমাত্র পথ হবে রোমানিয়ার মাধ্যমে, যা শুধু ব্যয়বহুলই নয়, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই বড় ধরনের সংকট তৈরি করবে। গত 12 ঘণ্টায় পাওয়া রিপোর্ট অনুযায়ী মায়াক সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সূত্রে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে শুধু সেতুই নয়, আশেপাশের অবকাঠামো এবং মেরামত সরঞ্জামও লক্ষ্যবস্তু করছে। লক্ষ্য একটাই, এই সেতুকে পুরোপুরি অকার্যকর করা, যার প্রভাব হবে সুদূর প্রসারী, কারণ দক্ষিণ পশ্চিম ওডেসা অঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সেখানে নতুন আক্রমণ চালানোর সুযোগ তৈরি হবে। ট্রান্সনিস্ট্রিয়ার সম্ভাব্য সহায়তায় কৃষ্ণসাগর পেরিয়ে রুশ সেনা অবতরণের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে ওডেসা শহরে আংশিক বিদ্যুৎ বিভ্রাটের ছবিও সামনে এসেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। অন্যদিকে জাপোরিজিয়া দিকেও পরিস্থিতি উত্তপ্ত। গুলিয়াপোলিয়া এলাকায় রুশ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। সামান্য হলেও মানচিত্রে পরিবর্তন এসেছে এবং রুশ এফপিভি ড্রোন অপারেটরদের সহায়তায় স্থলবাহিনী ভবন পরিষ্কার অভিযান চালাচ্ছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভবনের ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করে সরে যাওয়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে, যা ইঙ্গিত দেয় শহরের কেন্দ্রীয় ও পশ্চিম অংশে রুশ বাহিনীর অগ্রগতি বাড়ছে। প্রো ইউক্রেনীয় সূত্রগুলো স্বীকার করছে যে 102তম ডিফেন্স ব্রিগেডের ভেতরে বিভ্রান্তি ও নাশকতার কারণে গুলিয়াপোলিয়া হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। সেনাদের অবস্থান ছেড়ে সরে যেতে বলা হচ্ছে এবং অনেকেই বুঝতে পারছেন যে আসন্ন দিনগুলোতে এই শহর ধরে রাখা কঠিন হবে। উত্তরে গৈছুল নদী এলাকায়ও তীব্র সংঘর্ষ চলছে।
যদিও কিছু পাল্টা আক্রমণের ভিডিও প্রকাশিত হয়েছে, তবুও বিভিন্ন সূত্র বলছে রুশ বাহিনী ইতোমধ্যেই নদী পার হয়ে জাপোরিজিয়ার দিকে গভীরতর অগ্রসর হয়েছে। তাদের লক্ষ্য টেরনোভাতো এলাকাকে দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলা। পোক্রোভস্কয়ে অঞ্চলে এসে পরিস্থিতি আরও নাটকীয়। মিরনগ্রাড শহরের যুদ্ধ কার্যত শেষের পথে। বিভিন্ন মানচিত্রে শহরটিকে প্রায় সম্পূর্ণ ধূসর অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, যার অর্থ ইউক্রেনীয় প্রতিরোধ কার্যত ভেঙে পড়েছে। নিরপেক্ষ বিশ্লেষকদের মতে রুশ বাহিনী শহরের 90 থেকে 95% নিয়ন্ত্রণে নিয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। উত্তরের সোফিয়েভকা এলাকাও রুশ বাহিনীর দখলে চলে যাওয়ার খবর রয়েছে, যা নিশ্চিত হলে তোরেৎস্কায়ার দিকে অগ্রসর হওয়ার জন্য শক্তিশালী লজিস্টিক করিডর তৈরি হবে এবং এর মাধ্যমে ক্রামাতর্স্ক-স্লাভিয়ানস্ক অঞ্চলের ওপর চাপ আরও বাড়বে। লিমান ও সিভের্স্ক দিকেও রুশ অবস্থান শক্তিশালী হচ্ছে। প্রো ইউক্রেনীয় রিপোর্ট অনুযায়ী সিভের্স্ক শহরের প্রায় 95% এখন রুশ নিয়ন্ত্রণে, বাকি অংশ অনিশ্চিত ধূসর অঞ্চল। কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনীয় প্রত্যাক্রমণ সত্ত্বেও রুশ বাহিনী উত্তর-পশ্চিম দুর্গ এলাকায় ঘেরাও অবস্থায় থেকেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। স্থলপথে সরবরাহ বন্ধ হলেও ড্রোনের মাধ্যমে রসদ পৌঁছানো হচ্ছে এবং তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না। সব মিলিয়ে গত 12 ঘণ্টার এই ঘটনা প্রবাহ স্পষ্ট করে দেয় যে যুদ্ধ শুধু মিলিটারি সংঘর্ষেই সীমাবদ্ধ নেই, এটি এখন কূটনীতি, অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার এক জটিল সমীকরণ, যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আর এই বাস্তবতার মধ্যেই বিশ্ব তাকিয়ে আছে, যুদ্ধ কি শান্তির পথে যাবে নাকি আরও দীর্ঘ, আরও কঠিন এক অধ্যায়ের দিকে এগোবে? এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত, তবে পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে তা আর অস্বীকার করার সুযোগ নেই, প্রিয় দর্শক।